পর্ব হচ্ছে যে জীববিজ্ঞানের দুইটা যে শাখা আছে, একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান আর একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। তো আমরা বোর্ডে যেগুলো লিখে রেখেছি সেগুলো হচ্ছে ভৌত জীববিজ্ঞানের যে পার্ট। তো আজকে আমরা আলোচনা করব ভৌত জীববিজ্ঞানের সবগুলো পার্ট আমরা একদিন আলোচনা করব না, এটাকে আমরা ভেঙে ভেঙে আজকে আমরা কয়েকটা পার্ট নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী পার্টগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমত বিষয়টা আসো যে আমরা দেখতে পাচ্ছি ভৌত জীববিজ্ঞানের যে পার্টটা এটা হচ্ছে অঙ্গ সংস্থান বিদ্যা। তো এখান থেকে তোমরা যে জিনিসটা খেয়াল রাখবা, বাংলা নামের সাথে সাথে ইংরেজি নামটাও তোমাকে শিখতে হবে। অনেক সময় দেখা যাবে পরীক্ষার মধ্যে তোমার বলে দিবে মরফোলজি কি, তাহলে তুমি শিখলে কি অঙ্গ সংস্থান বিদ্যা, কিন্তু তুমি জানো নাকি মরফোলজি। তাহলে দেখো তুমি কিন্তু উত্তরটা ঠিকই জানো, কিন্তু উত্তরটা কেন করতে পারছো না? কারণ তুমি ইংরেজি নামটা জানা নাই তোমার। তাই জন্য এখানে বাংলা নামের সাথে সাথে অবশ্যই কি করবা, ইংরেজি নামটা তোমাকে শিখে রাখতে হবে। তাহলে অঙ্গ সংস্থান বিদ্যা এটাকে ইংরেজিতে কি বলা হয়? মরফোলজি। তাহলে বানানটা সব খেয়াল করো, মরফোলজি, মর MORPHOLOGY। আর আমরা জানি লজি, লজি শব্দটা আসছে লগস থেকে, যেটা বিদ্যা বা জ্ঞান বলি আমরা এটাকে। এখন দেখো এই অঙ্গ সংস্থান বিদ্যায় তাহলে কি কি নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ অঙ্গ সংস্থান বিদ্যার আলোচ্য বিষয় কি। এখন বিদ্যা মানে হচ্ছে একটা বই বা জ্ঞানকে আমরা বুঝি। তাহলে এটা এমন একটা বিষয় যেটার মধ্যে জীবের এই সমস্ত বিষয়গুলো আলোচনা করা হয়। এখন এই সমস্ত বিষয়গুলো কোনগুলা খেয়াল করো, যে অঙ্গ সংস্থানিক বা দৈহিক গঠন, অর্থাৎ একটা জীব দেহটা কি কি দ্বারা গঠিত, একটা জীব দেহের মধ্যে কি কি ধরনের গঠন, তার কি কি অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা নিয়ে যে জীববিজ্ঞানের শাখা আলোচনা করে সেটাই হচ্ছে অঙ্গ সংস্থান বিদ্যা। তাহলে জীববিজ্ঞানের যে শাখায় প্রাণীর বা জীবের অঙ্গতন্ত্র নিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হয় অঙ্গ সংস্থান বিদ্যা। এখন দেখো এই অঙ্গ প্রত্যঙ্গ, যেমন আমাদের দেহের যদি আমি অঙ্গ প্রত্যঙ্গ বলি, যেমন তুমি হাতকে দেখতে পাচ্ছ না, চুল দেখতে পাচ্ছ, নাক দেখতে পাচ্ছ, চোখ দেখতে পাচ্ছ, কিন্তু আমি যদি বলি হৃৎপিণ্ড, এটা কি দেখতে পাচ্ছ? আমি যদি বলি ক্ষুদ্রান্ত, এটা কি দেখতে পাচ্ছ? আমি যদি বলি ফুসফুস, এটা কি দেখতে পাচ্ছ? আমি যদি বলি রক্ত, এটা কি দেখতে পাচ্ছ? তাহলে কিছু কিছু অংশ আমরা বাইরে থেকে প্রত্যক্ষ করতে পারি, আবার কিছু কিছু অংশ আমরা বাইরে থেকে দেখতে পারি না। তাহলে যে অংশগুলা আমরা বাইরে থেকে দেখতে পারি এটাকে বলা হয়, বাইরে থেকে দেখলে তাহলে এটাকে বলে বহি অঙ্গ সংস্থান। সেটা কি বলা হয়? বহি অঙ্গ সংস্থান। তাহলে এখন যদি তোমাকে বলে বহি অঙ্গ সংস্থানের অংশ কোনগুলা, তাহলে হাত, পা, চোখ, ত্বক, নাক, এগুলো হচ্ছে কিসের অংশ? বহি অঙ্গ সংস্থান। আর যে অংশগুলা আমরা বাহির থেকে দেখতে পারি না এটা আমাদের অভ্যন্তরীণ অংশ, যেটাকে বলা হয় অন্ত অঙ্গ সংস্থান। তাহলে এই যে বহি এবং অন্ত অঙ্গ সংস্থান এটা কোন পার্টের আলোচ্য বিষয়? এটা হচ্ছে অঙ্গ সংস্থান বা মরফোলজির আলোচ্য বিষয়। এখন তোমার পরীক্ষা আসলো যে অঙ্গ সংস্থান বিদ্যা বা মরফোলজি বলতে কি বুঝো? তাহলে জীববিজ্ঞানের যে শাখায় যে কার যে জীবের বিভিন্ন অঙ্গ সংস্থানিক গঠন নিয়ে আলোচনা বা পর্যালোচনা বা গবেষণা করা হয় সেটাকে বলা হয় অঙ্গ সংস্থান। তাহলে পাওয়া যাবে যেটাকে ইংরেজিতে কি বলা হয়? মরফোলজি। নেক্সটে আমরা যেটা দেখতে পাচ্ছি শ্রেণীবিন্যাস বিদ্যা, যেটাকে ইংরেজিতে কি বলা হয়? ট্যাক্সোনমি। তাহলে শ্রেণীবিন্যাস বিদ্যাকে ইংরেজিতে কি বলা হয়? ট্যাক্সোনমি। এখন দেখো এই শ্রেণীবিন্যাস বিদ্যাতে শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হবে। কি নিয়ে আলোচনা করা হবে? শ্রেণীবিন্যাস। এখন এই শ্রেণীবিন্যাস গুলা কি আমরা আরেকটা ক্লাসে আলোচনা করেছিলাম যে গত ক্লাসে শ্রেণীবিন্যাস কাকে বলা হয়। যেমন যে জীবের অনেকগুলা জীব, ধরো আমরা যদি আর্থ্রোপোডা পর্ব বলি, এই আর্থ্রোপোডা পর্বের কিছু কমন বৈশিষ্ট্য আছে, যেমন তার অ্যান্টেনা আছে, তার পুঞ্জাক্ষী আছে, তার দেহটা একটা কাইটিন নির্মিত খোলক দ্বারা আবৃত থাকে। তাহলে এই সমস্ত বৈশিষ্ট্যটা যে প্রাণীর দেহে থাকবে তারা কি একটা গ্রুপের অন্তর্ভুক্ত হবে। এবার আমি যদি বলি পাখির কিছু বৈশিষ্ট্য আছে, তাহলে এই পাখির বৈশিষ্ট্যটা আরেকটা বৈশিষ্ট্যের মধ্যে হবে। এবার যারা স্তন্যপায়ী, মায়ের বুকের দুধ পান করে, তারা আরেকটা বৈশিষ্ট্যের হবে। তাহলে পৃথিবীতে যত ধরনের প্রাণী প্রজাতি আছে না কেন সবারই কমন কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেটা তাদের সাথে মিল থাকে, আবার ডিফারেন্ট কিছু বৈশিষ্ট্য আছে। তাহলে যেগুলা মিল সম্পন্ন তাদেরকে আমরা একদিকে রাখবো, আর যারা ভিন্ন তাদেরকে আরেক দিকে রাখবো। এইভাবে যে বিন্যাস করি এটাকে বলা হয় শ্রেণীবিন্যাস। এটা কি বলা হয়? শ্রেণীবিন্যাস। আর আমরা জানি শ্রেণীবিন্যাসের জনক কে? ক্যারোলাস লিনেস। তাহলে এই বিজ্ঞানের যে শাখায় জীবের শ্রেণীবিন্যাসটা নিয়ে আলোচনা করা হবে সেটাকে বলা হয় শ্রেণীবিন্যাস বিদ্যা, ইংরেজিতে বলা হয় কি? ট্যাক্সোনমি। তাহলে শ্রেণীবিন্যাস বিদ্যার, এখন যদি বলে শ্রেণীবিন্যাস বিদ্যার আলোচ্য বিষয় কি, তুমি কি বলবা? জীবের শ্রেণীবিন্যাস। জীবের শ্রেণীবিন্যাসটা যে শাখা আলোচনা করে সেটাকে বলা হয় শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি শরীর বিদ্যা। কি বিদ্যা? শরীর বিদ্যা। তাহলে দেখো এটার ইংরেজিটা হচ্ছে ফিজিওলজি। উচ্চারণ করো তো, ফিজিওলজি। শরীর বিদ্যাকে ইংরেজিতে কি বলা হয়? ফিজিওলজি। তাহলে দেখো এই শরীর বিদ্যাতে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই শরীরবিদ্যা আলোচ্য বিষয় হচ্ছে শ্বসন। কি নিয়ে আলোচনা করা হবে? শ্বসন। তারপর কি নিয়ে আলোচনা করা হবে? রেচন এবং হচ্ছে
শালক সংশ্লেষণ। এখন দেখো এই শ্বসন বিষয়টা কি, এগুলো আমরা ডিটেলস বিস্তারিত ভাবে আলোচনা করব। তোমাদের কিন্তু এগুলোর প্রত্যেকটারে আলাদা অধ্যায় আছে, যেমন শ্বসন আলাদা অধ্যায় আলোচনা আছে, রেচন আলাদা অধ্যায় আলোচনা আছে, এবং শালক সংশ্লেষণ আলাদা আলোচনা আছে। তারপর আমরা এখানে একটু সামান্য করে বলে দেই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখন দেখো শ্বসন, আমরা বাইরের পরিবেশ থেকে কি গ্রহণ করি, কোন ধরনের গ্যাস? অক্সিজেন গ্রহণ করি। এই অক্সিজেনটা যখন গ্রহণ করি আমাদের দেহের মধ্যে যে স্থিতিশক্তি আছে, এই স্থিতিশক্তিটা তাপ এবং গতিশক্তিতে রূপান্তরিত হয়। কি শক্তিতে রূপান্তরিত হয়? তাপ এবং গতিশক্তি। এবং কি ত্যাগ করো আমরা? কি ত্যাগ করি? কার্বন ডাইঅক্সাইড। তাহলে দেখো আমরা অক্সিজেন গ্রহণ করে আমাদের দেহের খাদ্যটা ভেঙে যায় এবং উৎপন্ন করে তাপ, আর উপজাত হিসেবে আমরা কি ত্যাগ করি? কার্বন ডাইঅক্সাইড। এটাকে বলা হয় শ্বসন। তাহলে আমি যদি শ্বসনের সংজ্ঞাটা বলতে পারি, যে প্রক্রিয়া জীব অক্সিজেনের উপস্থিতিতে কোষ মধ্যস্থ স্থিতিশক্তিকে জারিত করে, মানে ভেঙে তাপ এবং গতিশক্তিতে রূপান্তরিত করে, আর উপজাত হিসেবে বা কি ত্যাগ করে? উপজাত হিসেবে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, তাকে কি বলা হয়? শ্বসন। এখন যদি আমি শ্বসনের বিক্রিয়াটা একটু লিখে দেই, যেমন শ্বসন যেটাতে হচ্ছে কি গ্রহণ করব আমরা? অক্সিজেন গ্রহণ করব। তো আমাদের মধ্যে ধরো গ্লুকোজ থাকলো, গ্লুকোজের সংকেত কি? C6H12O6। এখন এই গ্লুকোজটাকে কে ভাঙবে? কি গ্রহণ করছি আমরা? অক্সিজেন। এই যে কাকে ভাঙছে? গ্লুকোজকে। এই গ্লুকোজকে কে ভাঙছে? অক্সিজেন। এখন এই কোষ মধ্যস্থ স্থিতিশক্তিকে ভেঙে তাপ শক্তি এবং কি শক্তি উৎপন্ন করবে? তাপ ও গতিশক্তিতে রূপান্তর করবে। এবং উপজাত হিসাবে আমরা কি ত্যাগ করি? উপজাত হিসাবে আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। এই কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, এই প্রক্রিয়াটাকে বলা হয় শ্বসন বলে। তাহলে যে প্রক্রিয়া জীব অক্সিজেন উপস্থিতিতে এই যে আমাদের কোষের মধ্যে যে শক্তিটা থাকে এটা হচ্ছে স্থিতিশক্তি, এই স্থিতিশক্তিটাকে ভেঙে তাপ ও গতিশক্তিতে রূপান্তরিত করে এবং উপজাতি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, এটাকে বলা হয় শ্বসন। নেক্সটে কি আলোচনা আছে? রেচন। এখন এই রেচন বিষয়টা কি দেখো, রেচন বিষয়টা হচ্ছে যে প্রক্রিয়ায় আমাদের দেহ থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য, ধরো আমরা প্রতিনিয়ত খাদ্য গ্রহণ করছি না, এটার ফলে আমাদের দেহে কিছু নাইট্রোজেন তরল, কেমন তরল নাইট্রোজেন ঘটিত কিছু কি বর্জ্য? তরল বর্জ্য পদার্থ উৎপন্ন হয়। এই নাইট্রোজেন ঘটিত তরল বর্জ্য পদার্থকে বলা হয় রেচন। তাহলে যে প্রক্রিয়ায় আমাদের দেহ থেকে নাইট্রোজেন ঘটিত তরল বর্জ্য পদার্থ কি হয়? অপসারিত বা নিষ্কাশিত হয়, এটা কি বলে? তাহলে রেচনে কি নিষ্কাশিত হবে? নাইট্রোজেন ঘটিত তরল বর্জ্য পদার্থ। আচ্ছা, এখন আসো শালক সংশ্লেষণ। এটা আমরা আগে পড়ে আসছি, ছোট ক্লাসগুলোতে পড়ে আসছি না? তাহলে এই শালক সংশ্লেষণ কি? দেখো উদ্ভিদে তো শালক সংশ্লেষণ করে, তাই না? প্রাণী কি শালক সংশ্লেষণ করতে পারবে? তাহলে এই যে উদ্ভিদ, বায়ুমণ্ডলে কি থাকে? কার্বন ডাইঅক্সাইড থাকে। কি থাকে? কার্বন ডাইঅক্সাইড থাকে। এবং দেখো তাহলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড এবং সে মূলের সাহায্যে কি নিচ্ছে? পানি নিচ্ছে। তাহলে মূলের সাহায্যে পানি নিচ্ছে এবং বায়ুমণ্ডলে আছে কার্বন ডাইঅক্সাইড। আর তার নিজের দেহে কি আছে? ক্লোরোফিল আছে। তার নিজের দেহে কি আছে? ক্লোরোফিল আছে। এবং উপর থেকে পাচ্ছে কি? সূর্যের আলো। তাহলে কয়টা জিনিস হলো দেখো তো? কার্বন ডাইঅক্সাইড, পানি, সূর্যের আলো, ক্লোরোফিল। এগুলার সাহায্যে সে গ্লুকোজ বা কার্বোহাইড্রেট জাতীয় শর্করা তৈরি করে। এটাকে কি বলা হয়? শালক সংশ্লেষণ। আমরা যদি বিক্রিয়াটা দেখি, একটু খেয়াল করো, তাহলে বায়ুমণ্ডলে কি আছে? কার্বন ডাইঅক্সাইড। তারপর হচ্ছে মূলের সাহায্যে আনছে কি? পানি। আর প্রভাবক হিসেবে কি থাকবে? সূর্যালোক। সূর্যালোক। আর হচ্ছে তার মধ্যে কি আছে? ক্লোরোফিল। তাহলে এই প্রক্রিয়ায় সে কি তৈরি করবে? গ্লুকোজ বা কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য। তাহলে গ্লুকোজের সংকেত কি? C6H12O6। আর সাথে কিছু পানি তৈরি করবে এবং উপজাত হিসেবে কি ত্যাগ করবে বলতো? অক্সিজেন ত্যাগ করবে। আর সাথে কিছু পানি উৎপন্ন হবে। এই প্রক্রিয়াটাকে বলা হয় শালক সংশ্লেষণ। তাহলে এখন যদি তোমাকে বলে শালক সংশ্লেষণের প্রয়োজনীয় উপাদান কয়টা, মূল উপাদান কয়টা? 4টা। এটা একটা কার্বন ডাইঅক্সাইড, এটা একটা পানি, এটা হচ্ছে 3 নাম্বার, আর এটা হচ্ছে ক্লোরোফিল। হচ্ছে এই 4টা উপাদান ছাড়া শালক সংশ্লেষণ প্রক্রিয়াটা সম্পন্ন হবে। তাহলে দেখো ফিজিওলজির আলোচ্য বিষয় কি? আলোচ্য বিষয় হচ্ছে শ্বসন, রেচন এবং শালক সংশ্লেষণ। তাহলে বিজ্ঞানের বা জীববিজ্ঞানের যে শাখায় শ্বসন, রেচন এবং শালক সংশ্লেষণ নিয়ে আলোচনা করা হয় সেটি হচ্ছে ফিজিওলজি বা শরীরবিদ্যা। এখন আসো হিস্টোলজি বিষয়টা কি? হিস্টোলজি এটা ইংরেজি একটা ওয়ার্ড, হিস্টোলজি। তাহলে এই টিস্যু বিষয়টা, এটা আমরা পরিচিত না। অনেকে আবার টিস্যু বুঝলে আমরা বুঝি হাত বা মুখ মুছে এই ধরনের টিস্যু, এটাকে টিস্যু বলবে? হ্যাঁ, ওইটাও একটা টিস্যু, কিন্তু জীববিজ্ঞানের টিস্যু বলতে আমরা এটাকে বুঝবো না। কোষ তো চিনি আমরা, কোষ যে জীবদের গঠন এবং কাজ রাখেও কি বলা হয়? কোষ। এখন ধরো এইখানে আমার কতগুলা কোষ আছে, এগুলো হচ্ছে কি? কোষ। তাহলে এই কোষগুলো যখন একসাথে হবে, একত্রিত হবে,
তাহলে অনেকগুলা কোষের সমষ্টি হবে না? এই অনেকগুলা কোষের সমষ্টিকে বলা হয় টিস্যু। তাহলে ধরো এই কোষগুলো একসাথে হয়ে গেল, এই কোষগুলো একসাথে হয়, তখন এই কোষ গুচ্ছকে বলা হয় কি? টিস্যু। এখন দেখো শুধু অনেকগুলা কোষ সমষ্টিকে টিস্যু বললে হবে না, এখানে আরেকটু কথা যোগ করতে হবে। তারা উৎপত্তিগত দিক থেকে অভিন্ন, মানে তাদের উৎপত্তিটা মোটামুটি ভাবে একই জায়গা থেকে হয় এবং তাদের কাজটাও কি? অভিন্ন বা একই। যারা উৎপত্তিগত দিক থেকে কি? একই, এবং তাদের কাজও কি? একই। এই কোষ গুচ্ছকে বলা হয় টিস্যু। টিস্যু, এই কোষ গুচ্ছকে বলা হয় কি? টিস্যু। এখন দেখো এই টিস্যুটা, তাহলে ধরো আমি যদি বলি আমার আঙ্গুলটা গঠন হবে, বা ধরো এই নাক গঠন হবে। এখন দেখো অনেকগুলা কোষ মিলে নাকের একটা অংশ তৈরি করলো, তাহলে নাকের অংশটাকে ধরো টিস্যু গঠন করলো। আবার অনেকগুলা টিস্যু, ধরো এই অনেকগুলা টিস্যু মিলে একটা অঙ্গ তৈরি করলো। তাহলে প্রথম দেখো, ধরো অনেকগুলা কোষ মিলে নাকের একটা চামড়া তৈরি করলো। এবার অনেকগুলা নাকের অংশ মিলে আমার কি তৈরি করলো? পুরো নাকটাকে তৈরি করলো। এবার অনেকগুলো অঙ্গ মিলে একটা তন্ত্র তৈরি করলো। কি তৈরি করলো? তন্ত্র। আবার অনেকগুলা তন্ত্র মিলে একটা শরীর গঠন করলো। কি গঠন করলো? শরীর। যেমন বিষয়টা একটু ক্লিয়ার করি, ধরো নাকের কতগুলা কোষ আছে, এই অনেকগুলা কোষ মিলে নাকের পার্ট অংশ তৈরি করলো। তাহলে অনেকগুলো পার্ট মিলে পুরো নাকটা তৈরি করলো। এবার ধরো এই তাহলে নাকের একটা গঠন তৈরি হলো। এবার নাকের পিছনে নিচের দিকে অংশ আমাদের শ্বসনতন্ত্র, ট্রাকিয়া আছে, ট্রাকিয়া শ্বাসনালী নাম শুনছো? এরপর আছে ব্রঙ্কাস আছে, ব্রঙ্কিউল আছে। এই সবগুলো হচ্ছে এক একটা অঙ্গ, এইগুলো সবগুলো একটা কি? অঙ্গ। যেমন নাসারন্ধ্র, নাসাগলবিল, ট্রাকিয়া, তারপর হচ্ছে ব্রঙ্কাস, অ্যালভিউলাস, এগুলো সবগুলো এক একটা কি? অঙ্গ। এবার এই সবগুলো অঙ্গকে আমরা বলবো তন্ত্র। সবগুলো অঙ্গ মিলে কি গঠন করবে? তন্ত্র। যেমন নাসারন্ধ্র, নাক, নাসারন্ধ্র, নাসাগলবিল, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিউল, এই সবগুলাকে একসাথে আমরা কি বলবো? তন্ত্র। আর এই তন্ত্রটার নাম হচ্ছে শ্বসন তন্ত্র। এই তন্ত্রটা কি বলবো আমরা? শ্বসন তন্ত্র। শ্বসন। তাহলে এখন যদি আমি বলি শ্বসন তন্ত্রের কোন কোন অঙ্গগুলো আছে, তোমরা বলবা নাক, নাসিকা নালী, তারপরে কি? ব্রঙ্কাস, ব্রঙ্কিউল, এগুলো হচ্ছে কি? যে শ্বসন তন্ত্রের অংশ। এরকম দেখো শ্বসন তন্ত্রের অংশ আছে, রক্ত সংবহন তন্ত্রের অংশ আছে, পরিপাক তন্ত্র আছে। এই সবগুলো অনেকগুলা তন্ত্র মিলে একটা আমাদের বডি তৈরি করে, শরীর তৈরি করে। এখন যদি আমি বলি হিস্টোলজির আলোচ্য বিষয় কি? এই যে টিস্যুর গঠন, বিন্যাস এবং কাজ, অর্থাৎ টিস্যুটা কিভাবে গঠিত হয়, এটার বিন্যাসটা কেমন, এটা কি ধরনের কাজ করে, এটা হচ্ছে হিস্টোলজির আলোচ্য বিষয়। এবার আসো, পরে আছে কি? কোষবিদ্যা, যেটাকে ইংরেজিতে কি বলা হয়? সাইটোলজি। কোষবিদ্যা বা সাইটোলজি। এখন দেখো এই যে কোষ, আমরা আগে বলেছিলাম কোষ জীবদেহের গঠন এবং কাজের এককে বলা হয় কোষ। এখন এই কোষের সংজ্ঞাটা আমরা তৃতীয় অধ্যায়ে গিয়ে আরেকটু বিস্তারিত পড়বো, বা দ্বিতীয় অধ্যায়ে গিয়ে আরেকটু বিস্তারিত পড়বো। তা আপাতত আমরা জানি যে জীবদেহের গঠন এবং কাজের এককে কি বলা হয়? কোষ বলা হয়। এখন এই জায়গাটার মধ্যে তাহলে কোষ নিয়ে আলোচনা করা হবে। কোষের কি কি, কোষটা কেমন কেমন প্রকৃতির, কোষের গঠন, তারপর এটা কি ধরনের কাজ করে, কার্যাবলী নিয়ে আলোচনা করা হবে, এবং এটা কয় ধরন, কয় প্রক্রিয়া এটা বিভাজিত হইতে পারে। এই অংশগুলো নিয়ে যে বিজ্ঞানের শাখা আলোচনা করা, কোন বিজ্ঞানের? জীব বিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয় সেটাকে বলা হয় কোষবিদ্যা বা সাইটোলজি। তাহলে এতটুকু কি তোমরা বুঝতে পারছো? তাহলে এতটুকু যদি আমরা বুঝি, আমি আরেকবার সামারি করে দিচ্ছি। তাহলে অঙ্গ সংস্থান বিদ্যা ইংরেজিতে কি বলা হয়? তাহলে এইটার আলোচ্য বিষয় কি? যে বিভিন্ন অঙ্গ সংস্থানিক গঠন বা দৈহিক গঠন। এটার মধ্যে আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে বহি অঙ্গ সংস্থান, আর একটা হচ্ছে অন্তর। তাহলে বহি হচ্ছে যেগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই, আর অভ্যন্তরীণ হচ্ছে যেগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই না। নেক্সটে আসো শ্রেণীবিন্যাস বিদ্যা। তাহলে এখানে কি নিয়ে আলোচনা করা হবে? জীবের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হবে। শ্রেণীবিন্যাসের জনককে। তারপর শরীরবিদ্যাতে কি নিয়ে আলোচনা করা হবে? শ্বসন, রেচন এবং হচ্ছে শালক সংশ্লেষণ। শরীরবিদ্যাকে ইংরেজিতে কি বলা হয়? হিস্টোলজি। হিস্টোলজির আলোচ্য বিষয় কি? টিস্যু। তাহলে টিস্যু কিভাবে গঠিত হয়? কয়েকটা বলবো, অনেকগুলা কোষ মিলে কি গঠন করে? টিস্যু। তাহলে এটার আলোচ্য বিষয় হচ্ছে কি? টিস্যুর গঠন, বিন্যাস বা কাজ, এগুলো হচ্ছে কি? হিস্টোলজির আলোচ্য বিষয়। নেক্সট আছে কোষবিদ্যা, যেটাকে ইংরেজিতে কি বলা হয়? সাইটোলজি। এখন এই সাইটোলজিতে তাহলে কি কি নিয়ে আলোচনা করা হবে? তাহলে এতটুকু তোমরা বুঝতে পারবা, পারা যাবে। এখন যে তোমার কোশ্চেন আসে 1 নাম্বার জ্ঞানমূলক কোশ্চেন, হিস্টোলজি কি বা হিস্টোলজির আলোচ্য বিষয় কি, মরফোলজি বা এটার আলোচ্য বিষয়, পারবা কিনা? তো আগামী ক্লাসে আমরা পরের অংশগুলা, ভৌত বিজ্ঞানের পরের অংশটা আমরা দ্বিতীয় পার্টে আলোচনা করব। ওকে, ঠিক আছে, সকলে ভালো থাকো।